নমস্কার, 24 ঘন্টায় আপনাদের স্বাগত। শুরুতেই চোখ রাখবো শহরের বুকে আরো ভয়াবহ অগ্নিকাণ্ড। আরো একবার বেলেঘাটায় আলোছায়া সিনেমা হল তার পেছনে একটি পিচবোর্ডের কারখানায় বিধ্বংসী আগুন ছড়িয়েছে এবং ইতিমধ্যে দমকলের 10টি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে। যেহেতু অত্যন্ত ঘিঞ্জি এলাকা, সে কারণে আগুন ছড়িয়ে পড়ার আশঙ্কা যথেষ্টই রয়েছে। বিষয়ে বিস্তারিত জানবো। ঋত্বিক মন্ডল আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন। ঋত্বিক, কিছুক্ষণ আগে এই বিধ্বংসী আগুন লেগেছে 1500 স্কোয়ার ফিটের এই পিচবোর্ডের কারখানা বলে জানা যাচ্ছে। আগুন নেভাতে যে মূল সমস্যায় পড়ছেন, কারণ যে আলোছায়া সিনেমার পেছনে এই কারখানা রয়েছে সেখানে ঢুকতে অসুবিধা হচ্ছে, কোনো বড় দমকলের গাড়ি প্রবেশ করানো যাচ্ছে না, যে কারণে এই মুহূর্তে দমকলের যে ছোট গাড়ি রয়েছে সেরকম 10টি গাড়িকে ঘটনাস্থলের উদ্দেশ্যে মুভ করানো হয়েছে এবং সেইগুলি একে একে ঢোকার চেষ্টা করছে। এবং প্রথম দফায় বেশ কিছু বড় গাড়ি প্রথমে পাঠানো হয়েছিল, সেইগুলো কিন্তু একেবারে আগুনের উৎসস্থল এবং ঘটনাস্থলে পৌঁছতে পারেনি। এর একমাত্র কারণ সরু গলি ভেতরে এই গুদাম এবং কারখানা হয়, কিন্তু গাড়ি পৌঁছানো যাচ্ছে না। সেই সঙ্গে দমকল আধিকারিকরা প্রাথমিকভাবে এটাও জানা গিয়েছে যে এই কারখানা এবং গুদামে কিন্তু কোনো অগ্নিনির্বাপক ব্যবস্থাও ছিল না। যেহেতু গোটা প্রায় 1500 স্কোয়ার ফিটের একটি কারখানা এবং তাতে পিচবোর্ড অতি দাহ্য একটি পদার্থ মজুত করা রয়েছে, ফলে আগুন ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে এই মুহূর্তে। যে কারণে দমকল আধিকারিকরা সিদ্ধান্ত নিয়েছেন যে ছোট যে ফায়ার টেন্ডার গাড়িগুলি সেইগুলিকে ঘটনাস্থলের উদ্দেশ্যে মুভ করানো হয়েছে, যাতে আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করা যায় দ্রুত। তুমিও যেটা বললে যে যথেষ্ট ঘিঞ্জি এলাকা, সেক্ষেত্রে সেখানকার বাসিন্দা তাদের কি সরানোর বিষয়ে ব্যবস্থা নেওয়া হচ্ছে? কারণ তুমি যেটা বললে যে ছোট যে ফায়ার টেন্ডার গুলো, সেগুলো আসাটাও তো অন্তত কিছুটা হলেও সময় সাপেক্ষ। একেবারে যেহেতু ঘিঞ্জি এলাকা এবং আলোছায়া সিনেমার পেছনে হয়েছে এবং আমরা যেটা জানতে পারছি যে ইতিমধ্যেই কিন্তু এই আগুনের জন্য আতঙ্ক ছড়িয়েছে। অনেকেই কিন্তু সেখান থেকে আশপাশ থেকে বেরিয়ে আসছেন। কেউ ট্র্যাপড রয়েছে কিনা বা কেউ আগুনে আটকা পড়ে রয়েছেন কিনা সে বিষয়ে এখনো পর্যন্ত স্পষ্ট করে জানা যায়নি, কিন্তু এখনো পর্যন্ত সেরকম খবরও কিছু নেই। কিন্তু এলাকায় কিন্তু আতঙ্ক রয়েছে, তারা বেরিয়ে আসছেন। মূল সমস্যা যেহেতু ঘিঞ্জি এলাকা এবং সরু রাস্তা, ফায়ার টেন্ডার পৌঁছানো সম্ভব হচ্ছে না। দমকল আধিকারিকরা সেই কারণেই ছোট ফায়ার টেন্ডারগুলিকে নিয়ে গিয়েছে। যদি আমরা জানতে পারছি যে দুটি এরকম ছোট গাড়ি ঘটনাস্থলে ইতিমধ্যেই পৌঁছে গিয়েছে এবং সেগুলি কাজ শুরু করেছে। যেহেতু 1500 স্কোয়ার ফিটের একটা বড় গোডাউন এবং তাতে অতি দাহ্য একটি পদার্থ, সেটা পিচবোর্ডের কার্ডবোর্ড রয়েছে বলে জানা যাচ্ছে, যে কারণে কিন্তু আগুন ছড়িয়ে পড়ার একটা আশঙ্কা থেকেই যাচ্ছে। ঋত্বিক, ধন্যবাদ। ঋত্বিক মন্ডল আমাদের সঙ্গে এতক্ষণ টেলিফোনে কথা বললেন। কংগ্রেসের জন্য কিছু আসন ছেড়ে এবং অমীমাংসিত কিছু আসন বাদ রেখে আজই প্রার্থী তালিকা ঘোষণা করতে চলেছেন বামেরা। সূত্রের খবর, আজই 175টি থেকে 180টি আসনে প্রার্থী ঘোষণা করবে বামফ্রন্ট। কলকাতা সহ কয়েকটি জেলার কিছু আসনে এখনো বাম কংগ্রেস সমাধান সূত্র মেলেনি। প্রার্থী তালিকায় বাদ রাখা হয়েছে সেই আসনগুলিও। বিধানসভা নির্বাচনে বামেদের লড়াইয়ের মুখ সূর্যকান্ত মিশ্রই। ভোটে লড়বেন অশোক ভট্টাচার্য, অসীম দাশগুপ্ত, কান্তি গাঙ্গুলিরা। ভোটে লড়বেন অনাদি সাউ, রবীন দেব, তবে অসুস্থতার কারণে লড়বেন না গৌতম দেব। প্রার্থী তালিকায় নেই গড়বেতার বিধায়ক সুশান্ত ঘোষের নামও। তবে বামেদের প্রার্থী তালিকায় রয়েছে প্রচুর নতুন মুখ। আরএসপির থেকে এবারের ভোটে লড়বেন না ক্ষিতি গোস্বামী, তবে তালিকায় রয়েছে সুভাষ নস্কর, বিশ্বনাথ চৌধুরী, তপন হোরদের নাম। সিপিআই থেকে ভোটে প্রার্থী হচ্ছেন শ্রীকুমার মুখোপাধ্যায়, আনন্দ মণ্ডল। কালকে আপনাদের প্রার্থী তালিকা বেরোবে? প্রার্থী তালিকায় কোনো চমক থাকছে? চমকের কি আছে? আমাদের নেতারা থাকবে, সব আমাদের নেতাদের নাম থাকবে, আরো নতুন কিছু থাকবে। উজ্জ্বল মুখার্জি এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন। উজ্জ্বল, যদি আমরা দেখি যে সিপিআইএম এবং কংগ্রেস দুজনেই এই বিষয়ে অত্যন্ত হিসেবি, নিজেদের যে আসনের বিষয়টা সেটা বুঝে নেওয়ার পাশাপাশি তারা কেউই চাইছেন না যে আসন সমঝোতা নিয়ে কোনো জটিলতার কারণে এই সমঝোতা সেটা ভেস্তে যাক। এই অবস্থায় দাঁড়িয়ে সিপিআইএম তাদের স্ট্র্যাটেজিটা কি হতে পারে? তারা কি কিছুটা স্পেস দেবেন কংগ্রেসকে? দেখো, এখনো পর্যন্ত আমরা যেটা প্রথম দিকে সবাই আলোচনা করছিল বা যে খবরগুলো উঠে আসছিল, যে সিপিএম প্রথম দিকে 60-62টার বেশি আসন কোনোভাবেই কংগ্রেসকে ছাড়তে রাজি হচ্ছিল না। তাদের যুক্তি ছিল যে এই মুহূর্তে রাজ্যে যা কংগ্রেসের সাংগঠনিক শক্তি, সেখানে দাঁড়িয়ে এর বেশি আসন ছাড়ার কিন্তু কোনো মানে হয় না। কিন্তু তারপর যখন আলাপ আলোচনার টেবিলটা খুলে গেল এবং বামেরাও বুঝতে পারলো যে রাহুল গান্ধী থেকে শুরু করে সোনিয়া গান্ধী, তাদেরও এই জোটের প্রতি যথেষ্ট সম্মতি রয়েছে, তারা কিন্তু এক ধাপে 85টা পর্যন্ত আসন ছাড়তে রাজি হয়ে গেছে কংগ্রেসকে। এবং এখনো যা মানসিকতা, তাতে করে যদি কংগ্রেস আরো 2-3টে আসন বাড়তে চায়, সেক্ষেত্রে যে জোটে এটা বড় প্রতিবন্ধকতা তৈরি করবে না, তাতে কোনো সন্দেহ নেই। অন্যদিকে কংগ্রেস তাদের একটা সময় দাবি ছিল 107টা, সেটা নেমে তারা 100তে এসেছে। এবং অধীর চৌধুরী আজকেও যেটা আমাদেরকে জানিয়েছেন যে প্রথমত
100 না 107 নাকি 90 এটা তাদের কাছে বড় কথা না। তারা মনে করেন যে আসনে যার জয়ী হওয়ার সম্ভাবনা রয়েছে তাদেরকে সেই আসনগুলো ছাড়তে হবে। এবং অধীর চৌধুরী যেটা দাবি যে মূলত 3টে জেলা মালদা, মুর্শিদাবাদ এবং উত্তর দিনাজপুর, এই 3টে জেলায় যেহেতু কংগ্রেস অত্যন্ত শক্তিশালী, অতীতে বারবার দেখা গেছে যে এই 3টে জেলায় কংগ্রেস ভালো ফল করেছে, ফলে এই 3টে জেলার ক্ষেত্রে কটা আসন কংগ্রেস ছাড়বে সেটা কংগ্রেসের উপর ছেড়ে দিয়ে বাকি জেলাগুলোতে বাম নেতৃত্ব ঠিক করুন তারা কংগ্রেসকে কটা আসন ছাড়বে। এক্ষেত্রে অধীর চৌধুরী যেটা জানিয়েছেন যে ঘনিষ্ঠ মহলে যে 4টের বেশি আসন তিনি যেমন মনেই করেন না মুর্শিদাবাদে ছাড়ার মতন জায়গায় রয়েছে, মালদাতে 2টো এবং উত্তর দিনাজপুরে 2-3টে আসন তারা বামেদেরকে ছাড়তে চান। অন্যদিকে বাম নেতৃত্বের কাছে একটা যেটা সমস্যা দেখো মহিলা, সেটা হচ্ছে যে বাম নেতৃত্ব খুব ভালো করে জানেন যে এই যে জোটটা কংগ্রেসের সঙ্গে তৈরি হচ্ছে এটা কিন্তু যে সারা জীবনের জন্য থাকবে, এটা একটা স্থায়ী জোট এমনটা না। হয়তো দেখা যাবে 2019-এর লোকসভা নির্বাচনে ভিন্ন অবস্থান নিল সব দল, ফলে নির্বাচনকে সামনে রেখে সমস্ত রাজনৈতিক দলই তারা চেষ্টা চালায় যে তাদের সাংগঠনিক শক্তিটাকে কিছুটা বাড়িয়ে নিতে। ফলে এই সমস্ত হিসেব নিকেশ করে আজকে বামফ্রন্টের একটা প্রার্থী তালিকা প্রকাশ করা হবে একদমই। এবং এখানে উজ্জ্বল, আমরা যেটা দেখছিলাম যে উজ্জ্বল আজকে অধীর রঞ্জন চৌধুরী তিনিও এই প্রশ্নে, যেটাকে ওয়ার অফ নার্ভস বলে, যে কোনো জোটের আসন সমঝোতার ক্ষেত্রে আমরা দেখে থাকি, যে তিনি সেটা একটু বাড়িয়েছেন, যেখানে তিনি বলছেন যে মালদা মুর্শিদাবাদের মতো জায়গা যেটায় কংগ্রেস যেখানে শক্তিশালী সেখানে 6টা আসন বড়জোর তারা সিপিএম কে ছাড়তে পারে না। কিছু কিছু জায়গায় কি এখন অবধি হিচগুলো রয়ে যাচ্ছে? হ্যাঁ, অবশ্যই এখনো পর্যন্ত যে সমস্ত জটিলতা কেটে গেছে এমনটা না। কিছু কিছু জায়গায় নিঃসন্দেহে, যেমন একটা উদাহরণ কংগ্রেস মহল থেকে বলা হচ্ছে যে ভরতপুরের যে আসনটা সেখানে ফরওয়ার্ড ব্লক লড়াই করতে, এর আগে ভরতপুর থেকে ফরওয়ার্ড ব্লক কংগ্রেসকে হারিয়ে ভোটে জিতেছে, কিন্তু এখন যা পরিস্থিতি তাতে শেষ লোকসভা নির্বাচনে অধীর চৌধুরী সেখান থেকে 47,000 ভোটে জয়ী হয়েছিলেন। অধীর চৌধুরী শিবিরদের যুক্তি যে ভরতপুরে কংগ্রেসের পক্ষে 47,000 ভোটে তিনি জয়ী হয়েছিলেন বাম এবং তৃণমূল কংগ্রেসকে হারিয়ে, এবার বিধানসভা নির্বাচনে এই আসনটা তাহলে তাদের পাওয়া উচিত। অতীতে ফরওয়ার্ড ব্লক জিততেন বলে ফরওয়ার্ড ব্লক লড়াই করবে না, কংগ্রেস 47,000 ভোটে জিতেছিল বলে লোকসভা নির্বাচনে কংগ্রেসকে ছাড়তে হবে। এরকম ধরনের কিছু জটিলতা অবশ্যই আছে, কিন্তু মফিয়া 294টা আসনের মধ্যে মাত্র 7টা-10টা আসন নিয়ে যে জটিলতা, সেই জটিলতা কেটে যাবে বলে আশাবাদী দুই শিবির। এবং আমরা দেখব যে কিভাবে এই জটিলতা কাটিয়ে মোটামুটি একটা পূর্ণাঙ্গ জোটের ছবি তারা সামনে তুলে ধরতে পারে। উজ্জ্বল, ধন্যবাদ উজ্জ্বল মুখার্জি আমাদের সঙ্গে এতক্ষণ টেলিফোনে কথা বলেন। আজ সিপিআইএম এর রাজ্য কমিটির বৈঠক রয়েছে, আমাদের নজর থাকবে সেদিকে। আজকে সিপিআইএম এর তরফ থেকে প্রার্থী তালিকা প্রকাশ করার সম্ভাবনা যথেষ্ট প্রবল, আমরা সেই খবরও আপনাদের সামনে তুলে ধরবো। অন্যদিকে তরমুজ খেতে খেতে তরমুজের সঙ্গে কংগ্রেসকে তুলনা করলেন তৃণমূল সাংসদ ডেরেক ওব্রায়েন। কংগ্রেস সিপিএম জোট নিয়ে ফের কটাক্ষ করলেন ডেরেক। ये जो बंगाल में इलेक्शन होने वाला है, ये कांग्रेस पार्टी बंगाल में ये तरबूज है, अंदर में लाल बाहर में हरा। ये कांग्रेस और कांग्रेस पार्टी ऑफ इंडिया मार्क्सिस्ट का अलायंस, और ये जो गठबंधन हो रहा है ये डबल स्टैंडर्ड्स है। और बंगाल के जनता ने सब जानता है जो कांग्रेस पार्टी बंगाल में अंदर में लाल बाहर में हरा।